आज के ऑनलाइन क्लासेर आलोचनार अध्याय लेखक सुभाष मुखोपाध्यायेर आमार बांगला ग्रंथेर अंतर्गत मेघेर गाये जेलखाना। मेघेर गाये जेलखाना এই রচনাংশ এই পাঠ্যাংশ আজকের সার্বিকভাবে আলোচনা করব। মানে এই পাঠ্যাংশের উপরে সামগ্রিক একটা আলোচনা শুরু হবে। আর এর আগে অডিওতে মেঘের গায়ে জেলখানার ওই রচনাংশ পাঠ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম রেকর্ড করে। পুরোটা পড়েছো কি? হ্যাঁ স্যার। পুরোটা শুনেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে আজকের। কারণ আমি এখন লাইন ধরে কিন্তু বোঝাবো না, আমি পুরোটার উপরেই আলোচনা করব। তাই ধরে নিচ্ছি প্রত্যেকের পড়া আছে বা প্রত্যেকের শোনা আছে, সেইভাবেই কিন্তু আমি আলোচনাটা করছি। আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা লেখক সুভাষ মুখোপাধ্যায়ের এই আমার বাংলা সমকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত হয়েছে। যদিও আমরা জানি যে এই গ্রন্থের রচনাগুলো কিশোরদের বা পাঠকদের উপযোগী করে প্রথমে প্রকাশ করা হয়নি। এখানে যে সমস্ত রচনা আছে তার যে বিষয় সেগুলোকে প্রকাশ করা হয়েছিল জনযুদ্ধের পাতায়, অর্থাৎ জনযুদ্ধ নামক পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছিল প্রতিবেদনের আকারে। পরবর্তীকালে এগুলোকে রংমশাল পত্রিকায় প্রকাশনার জন্য কিশোরদের উপযোগী করে লেখক আবার নিজের মনের রঙে রাঙিয়ে লিখেছেন, যদিও সেখানে নিজের কল্পনা শক্তির থেকে অনেক বেশি জায়গা করে নিয়েছে বা গুরুত্ব পেয়েছে লেখকের চোখে দেখা, কানে শোনা, অর্থাৎ বাস্তবিক নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি যা সঞ্চয় করেছিলেন তাকেই উপস্থাপন করেছেন তার মরমী ভাষার মধ্য দিয়ে। আর সেই বাস্তব উপলব্ধির আর একটা অসাধারণ উপস্থাপনা মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা এই রচনার শিরোনাম আমাদের কাছে একটু বিস্ময় বা একটু অবাক করবে, বিস্ময় তৈরি করতে পারে। বিশেষ করে এই সময় দাঁড়িয়ে আমরা যারা এটা পড়ছি, শুনছি বা বুঝছি তাদের কাছে হয়তো এটা খুব একটা অবাক করার কোনো ব্যাপার নয়। তার কারণ মেঘের গায়ে জেলখানা মানে কি, আমরা যারা উত্তরবঙ্গে রয়েছি তারা আমরা একটু যদি ভাবি তাহলে বুঝে যাব। বা এখন এই সময় দাঁড়িয়ে বাংলার পাঠকেরা এই নামটা, এই শিরোনামটা দেখার পরে, শোনার পরে উপলব্ধি করার চেষ্টা করবে যে মেঘের গায়ে জেলখানা বলতে কি বোঝানো হয়েছে। কিন্তু যে সময়কালে এটা রচনা করা হয়েছে, যে সময়কালে এটাকে উপস্থাপন করা হয়েছে, সেই সময় যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে বাংলার মানুষেরা সারা গ্রাম বাংলায়, সারা বাংলাদেশ বা অখণ্ড বঙ্গভূমিতে সেইভাবে কিন্তু ঘুরে বেড়ায়নি। এমনকি গ্রাম বাংলাগুলোতে বা সব জায়গাতে এই যে মাধ্যম, এই যে টিভি, দূরদর্শন, এগুলো কিন্তু পৌঁছায়নি। কিংবা বিভিন্ন পত্রপত্রিকা বা গ্রন্থ সেইভাবে কিন্তু প্রত্যেকের হাতে হাতে ছড়িয়ে যায়নি।
আজকের যখন আমরা অনেক বেশি নির্ভরশীল এই গণমাধ্যমের উপরে, যে গণমাধ্যমগুলো আমাদের চোখের সামনে তুলে ধরছে পাহাড় থেকে সমুদ্র, মরুভূমি থেকে অরণ্য, চারদিকের ছবিকে, তার মানে আমরা যদি পাহাড়ে নাও যাই, আমরা যদি সমুদ্রে, অরণ্যে, মরুভূমি অঞ্চলে নাও যাই, তাও আমরা ঘরে বসে চারদিকের দৃশ্যকে আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। তার মানে কোন অঞ্চলটা কীরকম, কোথায় কী রকম পরিবেশ পরিস্থিতি, কোথায় কী ধরনের দৃশ্য, তাকে কিন্তু আমরা চাক্ষুষ না করতে পারলেও আমরা ঘরে বসে তাকে দেখতে পাচ্ছি, তাকে আমাদের মনের মধ্যে গেঁথে নিতে পারছি। শুধু আমাদের বাংলা বা আমাদের এই ভারতবর্ষের কথা নয়, সারা পৃথিবীতে কোথায় কী ধরনের মানুষজন রয়েছে, কেমন তাদের চরিত্র, কেমন তাদের চিন্তাভাবনা, কেমন তাদের কাজকর্ম, ওঠা বসা, খাওয়া দাওয়া, কিংবা সারা পৃথিবী জুড়ে কোথায় কেমন ধরনের দৃশ্য রয়েছে, সেই সমস্ত আমরা কিন্তু আজকের ঘরে বসে দেখতে পাচ্ছি, আমাদের হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু 50-এর মন্বন্তরের সময়কালে, পরাধীন ভারতবর্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে, তখন সারা বাংলার মানুষ পাহাড় কিংবা সমুদ্র কিংবা অরণ্য অঞ্চল এগুলো হয়তো চাক্ষুষ করেনি, সবাই তো করেইনি। তাহলে সেই সময় বাংলাকে চেনার, বাংলাকে জানার, বাংলাকে দেখার মাধ্যম বলতে এই সাহিত্য, এই রচনা। আর এই রচনাতে লেখকদের নিপুণ দক্ষতার সাথে উপস্থাপনা একেবারে যেন ছবির মতো পাঠকের সামনে ধরা পড়ে বা ধরা দেয়। এই মেঘের গায়ে জেলখানা রচনাটা পড়ার সময় আমরা যদি গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ি, তাহলে এত সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে এবং নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি পাহাড়ে নাও গিয়ে থাকি, প্রত্যেকে আমরা গিয়েছি, পাহাড় দেখেছি, আমি সেই জায়গা থেকে বলছি, যদি আমরা পাহাড় দেখে না থাকি, পাহাড়ে গিয়ে না থাকি, তাহলে এই রচনাটা পড়লে আমরা লেখকের সাথে সাথে উত্তরবঙ্গ হয়ে আমরা পৌঁছে যেতে পারি বক্সা বন্দি শিবিরে। বক্সা অঞ্চলের পাহাড়ের গায়ে বক্সা বন্দি শিবিরে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা দেখতে পাই আমাদের মানস চোখে, লেখকের বর্ণনার মধ্য দিয়ে। আর দেখতে পাবো ওই বক্সা বন্দি শিবিরের ভেতরে ওখানকার কয়েদিদের যে আভ্যন্তরীণ জীবনযাত্রা, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো আমাদের চোখের সামনে। সেই চোখ বলতে মনের চোখে, মানস চোখে আমরা দেখতে পাবো। এবারে বলো, পাহাড় তো আমরা দেখেছি, পাহাড়ে আমরা প্রত্যেকেই গিয়েছি, এমন কেউ নেই যে পাহাড়ে যায়নি, কিন্তু বক্সা অঞ্চলে বেড়াতে অনেকেই যায়নি, আমি তো নিজেই যাইনি। তোমরা তো বেশিরভাগ গেছো, এখানেই তোমাদের জন্ম আর এখানেই বড় হয়ে ওঠা, ফলে বক্সা আর ওই অঞ্চল তোমাদের অনেকের হয়তো অনেকবার দেখা। আমি যাইনি, তোমাদের মধ্যে হয়তো কেউ না কেউ নাও গিয়ে থাকতে পারে, কিন্তু পাহাড় প্রত্যেকে দেখেছি আমরা। আমাদের ছাদে উঠলেই পাহাড় দেখা যায়, আমাদের প্রত্যেকের ছাদে উঠলেই পাহাড় দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই। তার মানে আমাদের পাহাড় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আছে। কিন্তু আমি বলছি যে যদি আমরা পাহাড় না দেখতাম, যদি আমরা বক্সাতে বেড়াতে না যেতাম, ওই সময়ে দাঁড়িয়ে আমরা যদি এটা পড়তাম, তাহলে কি এরকম মনে হতো না যে আমাদের চোখের সামনে যেন ওই পাহাড়ি অঞ্চল, ওই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণভাবে ছবির মতো, ফ্রেমে আঁটা ছবির মতোই উঠে আসবে বা আসছে? বলো। সবটাই যদি ভাবতে হবে, যদি আমরা পাহাড়ে না গিয়ে থাকি, যদি আমরা পাহাড় দেখে না থাকি, তাহলে এটা পড়লে এই উত্তরবঙ্গ এবং
তার প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা হলেও ছবির মতো আমাদের মনের ক্যানভাসে ফুটে উঠত কি না? চুপ করে গেল কেন রে বাবা সবাই? মাঝে মাঝে রেসপন্স না করলে আমিও তো বুঝতে পারি না যে ঘুমিয়ে পড়লো নাকি পড়া শুনছে। স্যার তো এই ধরো চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় যে উপন্যাস, যে কিশোর উপন্যাস, সেই কিশোর উপন্যাস আমরা অনেকেই পড়েছি, আবার চাঁদের পাহাড়ের উপরে সিনেমাও দেখেছি। এবার বলো, চাঁদের পাহাড়ের উপরে সিনেমা দেখেছি, যদি সিনেমাটা না দেখতাম এবং আফ্রিকার ওই অরণ্য অঞ্চল, ওই দুর্গম প্রকৃতিকে যদি আমরা কোথাও ছবিতে না দেখতাম, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওই উপন্যাস পড়ে আমাদের কি আফ্রিকার ওই দুর্গম প্রকৃতি আমাদের মনের মধ্যে ছবির আকারে ভেসে উঠতো না বা ওঠেনি? যারা পড়েছো তারা বলো। চাঁদের পাহাড় যারা পড়েছো তারা বলো। পড়েছো কেউ এমন আছো এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যদি আমরা হ্যাঁ স্যার। আফ্রিকা, এখন তো তুমি ইউটিউবে যাও, আফ্রিকার অরণ্য প্রকৃতিকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বা আফ্রিকাকে কেন্দ্র করে অনেক সিনেমা আছে। আমরা আফ্রিকার ওই দুর্গম অঞ্চলে ওখানে যেন মনে হয় যে সিনেমা দেখতে দেখতে আমরা নিজেরাই বসে রয়েছি। কিন্তু আমি বলছি, যদি কোনো দিন আমরা সিনেমা না দেখে থাকি আফ্রিকাকে নিয়ে, তাহলে পথের কি যেন বললাম, চাঁদের পাহাড়। তো চাঁদের পাহাড় পড়ার সময় আফ্রিকার দুর্গম অঞ্চলটা আমাদের মনের আয়নায় ফুটে উঠতো না? আমি তো যখন প্রথমবার পড়েছিলাম তখন তো আমার অসাধারণ লেগেছে। নিজে পাঠক নিজে কি করছে না, কল্পনায় ওই আফ্রিকার অরণ্য প্রকৃতিকে নিজের মতো করে ধরছে। একটা গা ছমছম করা, রহস্য রোমাঞ্চময়, দুর্গম, একবার অ্যাডভেঞ্চার, এবং সেটা অনেক ভালো লাগে, কারণ পাঠক নিজের মতো করে পুরো ছবিটাকে নিজে সাজিয়ে নিতে পারে। কিন্তু তাকে যখন সিনেমায়, চলচ্চিত্রে উপস্থাপন করা হয়, তখন ডিরেক্টর কী করে, তার মতো করে দর্শকদেরকে ভাবতে বাধ্য করে। কিন্তু সাহিত্যে দর্শকেরা লেখকের মতো ভাবতে বাধ্য থাকে না। লেখক শুধু উপস্থাপন করে, দর্শক কিন্তু তার মতো করে, পাঠক তার মতো করে কিন্তু নানাভাবে ভাবতে পারে। এই জন্য সাহিত্যের পাঠক যারা, তাদের জগৎটা, তাদের অনুভূতির জগৎটা অন্য ধরনের, আর সিনেমার দর্শক যারা, তাদের অনুভূতির জগৎটা আবার একটু অন্য রকমের। তাই মেঘের গায়ে জেলখানা এই রচনায় আমাদের এই উত্তরবঙ্গের যে প্রাকৃতিক সৌন্দর্যকে ধরা হয়েছে, যদিও ছুঁয়ে যাওয়া হয়েছে সামান্য, কিন্তু যতটুকু ধরা হয়েছে, যতটুকু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তাতে মনে হয়েছে যে লেখক এই উত্তরবঙ্গের বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের মূল যে দৃশ্যগুলো, সেগুলোকেই ধরেছেন। বাংলা সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা, দক্ষিণে সুবিস্তৃত নীল জলরাশি বঙ্গোপসাগর, উত্তরে সুউচ্চ হিমালয় পর্বত, অরণ্য সংকুল এই বাংলা, উত্তর থেকে দক্ষিণে অরণ্য, জঙ্গল, সবুজ গাছগাছালি। তাহলে পার্বত্য প্রকৃতি
নদী নালা সমুদ্র অধ্যুষিত প্রকৃতি, আবার সোনালী ধানক্ষেত। তো বাংলার এই যে অসাধারণ প্রাকৃতিক বৈভব, একে দেখে আমাদের মনে হয় না বাংলার মধ্যে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা লুকিয়েছিল। মানে বাংলার অধিবাসীদের মধ্যে এত কষ্ট ছিল, বাংলার অধিবাসীরা এত দুঃখে ছিল, অসহায় অবস্থা ছিল, বাইরের থেকে দেখে বোঝা যায় না বা বোঝা যেত না সেই অর্থে। লেখক যখন হাওড়া থেকে ট্রেনে চড়লেন এবং উত্তরবঙ্গে এসে পৌঁছলেন গন্তব্যে, তখন সময় লেগেছিল অনেকগুলো দিন, 3 দিন 3 রাত্রি লেগেছিল। বোঝো, হাওড়া থেকে উত্তরবঙ্গে আসতে লাগছে 3 দিন 3 রাত্রি। তাহলে বলো আজকের ক ঘন্টা লাগে? তখন 3 দিন 3 রাত্রি, আজকের ক ঘন্টা লাগে? 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা লাগে। আগামীতে আরও কমে যাবে। এখন আমরা যে সময় অভ্যস্ত দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণবঙ্গে যেতে, আমরা ভাবতেই পারি না যে 3 দিন 3 রাত্রি ধরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে লাগবে বা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেতে। বাবা, দরকার নেই যাওয়ার, আমাদের অত ধৈর্য আমাদের নাই। অতক্ষণ ধরে ট্রেনে বসে থাকা, তারপরে আবার ট্রেন পাল্টাতে হবে, নদী পার হতে হবে গঙ্গা, তারপরে আবার ট্রেনে উঠতে হবে, দরকার নেই। এখনই এই 10-12 ঘন্টার জার্নি অনেক সময় ভাবলে কেমন যেন মনে হয় যে এতক্ষণ ধরে। তাই অনেকে কি করে, যাদের একটু সামর্থ্য আছে তারা বাগডোগরায় গিয়ে হুস করে পৌঁছে গেল, কলকাতা নেমে পড়ল। আগামীতে যখন আরও সময় কমে যাবে না, সেই সময় যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন আবার ভাববো বাবা 10-12 ঘন্টা করে জার্নি করে যেতাম। ভাবতে পারি না এখন আর। যাই হোক, 3 দিন 3 রাত্রির পথ লেখক হাওড়া থেকে ট্রেনে উঠলেন। ভালোই লাগছে। মাঝে মাঝে এই একঘেয়েমি, কর্মমুখর যান্ত্রিকতা থেকে মুক্তি পাওয়ার জন্য একটু এদিক ওদিক বেরিয়ে পড়া যায়। যদিও লেখকের এই বেরিয়ে পড়া, এটা কিন্তু কোনো আড্ডা দেওয়ার জন্য বা ঘোরার জন্য সেই অর্থে নয়। ওই এক ঢেলে 2 পাখি মারে, এটা ঠিকই, ঘোরাও হচ্ছে, কিন্তু তিনি তার শিল্পীর চোখ দিয়ে পর্যবেক্ষণ করছেন, গেঁথে নিচ্ছেন তৎকালীন বাংলাকে, তৎকালীন বাংলার মানুষের দুঃখ, বেদনা, কষ্ট, যন্ত্রণা, অসহায়তাকে, আর তাকেই উপস্থাপন করছেন এই রচনার মধ্য দিয়ে। যাই হোক, হাওড়া থেকে ট্রেনে উঠলেন। হাওড়া থেকে ট্রেনে উঠে ট্রেন চলেছে একবারে ধিক 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 করে, মানে ঢিকোতে ঢেকোতে, মানে খুব ধীর মন্থর গতিতে প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেন সাহেবগঞ্জে গিয়ে থামবে। তো সাহেবগঞ্জে যখন যাচ্ছে, তখন যেতে যেতে সাঁওতাল পরগনার বেটঘাটো পাহাড় চোখে পড়বে। সাঁওতাল পরগনা, ছোটনাগপুর মালভূমি, বিহার, ওই সমস্ত ছোটোখাটো পাহাড়গুলো চোখে পড়বে। আর তারপরে যেতে যেতে বাংলাদেশে চলে যাবে। এবারে ওখানে সাহেবগঞ্জে নামার পরে আবার ট্রেন পাল্টাতে হবে, কারণ মাঝখানে পড়েছে গঙ্গা। তো গঙ্গা পার হতে গেলে স্টিমারে করে পার হতে হবে। ওখানে আছে গঙ্গার যে ঘাট, তার নাম সগরিগলির ঘাট। তো সগরিগলির ঘাটে স্টিমারে উঠতে হবে। ওই
স্টিমার গিয়ে লাগবে মণিহারি ঘাটে। মণিহারি কিন্তু বিহার অঞ্চলে। গঙ্গার উপর দিয়ে গঙ্গার বক্ষে স্টিমার যাবে, ভালোই লাগবে। রাতে স্টিমার যাচ্ছে, স্টিমারের সামনে সার্চ লাইট সামনের ফেলা হয়েছে গঙ্গার উপরে, অদ্ভুত দৃশ্য। ওখানে ঝাঁকে ঝাঁকে সাদা বক বা বলাকা উঠছে। তার মানে ট্রেন জার্নির অভিজ্ঞতা, তারপরে স্টিমারের জার্নির অভিজ্ঞতা, আবার মণিহারি ঘাটে ওঠার পরে আবার ট্রেনে উঠতে হবে। তারপর ট্রেন যাবে কাটিহার, পূর্ণিয়া, তারপরে আমাদের এই যে বিহারের এই যে স্টেশনটা বলো কি নাম, কিষানগঞ্জ, এইগুলো হয়ে ট্রেন ঢুকবে উত্তরবঙ্গে। নকশালবাড়ি, হাতিঘিসা, বাগডগরা হয়ে শিলিগুড়ি জংশন। এবারে শিলিগুড়ি জংশন হয়ে ট্রেন পাহাড়ের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে তিস্তার উপর দিয়ে ওই বক্সা অঞ্চলের দিকে। স্টেশন পেরিয়ে 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 রাজাভাত খাওয়া। ওখানে নেমে লেখকের একটা অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা কি? স্টেশনে নেমে চা খাবেন। এবারে এইখানে যারা বেঁচে রয়েছেন এখানকার অধিবাসী, তো সেই সময়কার কথা বলা হয়েছে। তখনকার দিনে এদের জীবিকা বলতে এই অঞ্চলে কি, তেমন কিছুই না। ওই এখানকার জঙ্গলের উপর নির্ভর করে, মানে কাঠের চালানি কারবার। ওই একটু গাছ টাছগুলো কেটে টেটে এধার ওধার একটু বিক্রি টিক্রি করে, এইভাবে কিছুটা পয়সা পায়। তারপরে চা পাতা তুলে টুলে এইভাবেও কিছুটা পয়সা পায়। আর হচ্ছে ওই স্টেশনকে কেন্দ্র করে ছোটোখাটো দু একটা দোকান টোকান আছে, আর বাইরের লোকজন এসছে। তোমাদের আমাদের তো সবার অভিজ্ঞতা আছে না, যে স্টেশনে নেমে কোনো কিছু খাবার কিনবে, চা কিনবে, দেখবে বাইরে যা দাম তার থেকে একটু বেশি দামই হবে। আর যে ধরনের খাবারের কোয়ালিটি, মান, সেটা হচ্ছে মুখে দেওয়ার মতো নয়, অথচ টাকা যথেষ্ট। চা বলছে মুখে দেওয়ার মতো নয়, কিছু করার নেই। বাইরে থেকে ঘুরতে এসছে, বেড়াতে এসছে, বছরে একবারই আসবে হয়তো, বা 2-5 বছরে একবার আসবে, তাই উটকো লোক এসছে হঠাৎ করে সুযোগ নিয়ে না বলে ওই মুখে দেওয়ার মতো নয় এমন ধরনের চা একটু বেশি পয়সা দিয়েই খেতে হবে। তো লেখক আর একটা অভিজ্ঞতা লাভ করলেন, যে চা বিক্রি করছে সেই লোকটার দাড়িও খুব কামানো, গোটা মুখে আগের দিন মেকআপ করেছিল, পেন্টের দাগ, ঠোঁটটা লাল হয়ে আছে, ঠোঁটেও আলতা মেখেছিল, লিপস্টিকের পরিবর্তে, বুঝলে তো, আলতা মেখেছিল, আর দাড়ি গোপ কামানো। ও হচ্ছে আগের দিন রাতে থিয়েটার করেছিল, তো সেই থিয়েটারে ফিমেল পার্ট করেছিল। তো এইরকম করে একটু একটু এই একঘেয়েমি জীবনের মাঝে একটু আরাম খুঁজে নেয়, একটু সুখ খুঁজে নেয়। এইভাবেই তারা দিনের পর দিন বেঁচে রয়েছে। তার মানে উত্তরবঙ্গে এসে শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যে লেখক মুগ্ধ হয়েছে তা নয়, এখানকার মানুষদের জীবনযাত্রাও লেখককে টেনেছে। এখানকার মানুষদের জীবনযাত্রা, কোনো রকম বেঁচে থাকা, কোনো রকম টিকে থাকা, আলাদা তো কোনো উপার্জনের রাস্তা নেই। এরকম সামান্য উপার্জন করে মানুষগুলো কোনো রকম টিকে থাকার চেষ্টা করছে। তাদের মধ্যে আবার একটা শ্রেণী আছে, এখানকার যে সমস্ত আদিবাসী সম্প্রদায়, তারা তাদের ছেলেপুলেরা কী করছে না, মহাজনের সওদা বইছে, পাহাড়ের নিচ থেকে মালপত্র তারা তুলে নিয়ে যাচ্ছে, মহাজনের বাড়িতে পৌঁছে দিচ্ছে। আর এখানকার যারা পুরুষ, যারা কর্মঠ, তারা খুব বেশি এখানে থাকে না, কাজ টাজ নিয়ে এদিক ওদিক চলে গেছে, কাজের সন্ধানে উপার্জন করার জন্য চলে গেছে। আর প্রাকৃতিক সৌন্দর্য লেখক যেভাবে বর্ণনা করেছে সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো, তার কারণ আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে জন্ম থেকেই তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করছি, উপভোগ করছি।
একটার পর একটা স্টেশন পেরিয়ে যখন শিলিগুড়িতে ঢুকলো তখন শিলিগুড়ির বর্ণনা, সেই সময় শিলিগুড়ির বর্ণনা লেখক বলছেন ছোট্ট একটা শহর শিলিগুড়ি। সেই অর্থে শহর নয়, তখন কিন্তু শহর ছিল না, একটা গ্রাম বলা চলে। হ্যাঁ, দু চারটে দোকান টোকান আছে, এটা আলাদা জিনিস, কিন্তু এখানে একটা জনপদ গড়ে উঠেছে। আর এই জনপদের যে এলাকাটা একেবারে ছোট্ট, ওই কয়েক বিঘা এলাকা নিয়ে এরকমই কিছু বাড়িঘর, আর চারপাশে ঘন জঙ্গলে ঘেরা। তোমরা জানবে হয়তো এই যে রথখোলা মাঠ, এই যে রথখোলাটা, এইখানে কিন্তু যে রথের মেলা টেলা হয়, এটা কিন্তু পুরনো। তার ঠিক পরপরই তখন বৈকুণ্ঠপুর ফরেস্ট শুরু হয়েছিল। আর এখন দেখো কাটতে 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 পুরো একেবারে সাবার করে দিয়েছে। আর এই আশিগড় মোড়ে ওখানেও জঙ্গল নেই, ওখান থেকে ফাবড়ির দিকে যাও তখনই চোখে একটু জঙ্গল পড়বে। বাইরের থেকে দেখবে গাছপালায় ঘেরা ঘন জঙ্গল, কিন্তু যখন ভেতরের দিকে ঢুকে যাবে দেখবে একবারে ফাঁকা, গাছপালা একবারে উজাড় করে দিয়েছে, প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে, জায়গা জমি কেনাবেচা চলছে। কি অভিজ্ঞতা আছে তো? গিয়েছো ওদিকে বেড়াতে টেড়াতে? হ্যালো, কোথায় গেল রে সব? ক্যামেরা ট্যামেরা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, একটাও কোনো রেসপন্স নাই। বেড়াতে টেড়াতে গেছো ওই সাইডে? এখনো যায়নি? এ বাবা, শিলিগুড়িতে থাকে নাকি নতুন এসছে রে? এত সুন্দর জায়গা বাড়ির পাশে। আরে ওই যে বৈকুণ্ঠপুর ফরেস্টের কথা বলছি, আশিগড় মোড় থেকে একটু এগিয়ে গেলে ওই যে ফাবড়ির কথা বলছি। হ্যাঁ, ওই যে কে বলছে যায়নি বলছে? কালকেরই যেও, কিছুদিন পরে গিয়ে দেখবে আর জঙ্গলের কোনো গাছই নেই, ফাঁকা, ওখানে ফাঁকা মাঠে ঘুরে বেরিয়ে আসতে হবে। যাই হোক, দূর থেকে আমরা যতই এই শিলিগুড়ির আশেপাশে গাছগাছালিতে ঘেরা ঘন জঙ্গল বলে ভাবি না কেন, আসলে দূর থেকে দু চারটে গাছকে জঙ্গল বলেই মনে হয়। আর যখন কাছে যাই, ভেতরে গিয়ে প্রবেশ করি, তখন আসলে ঘন জঙ্গল নয়, ভেতরের গাছপালা সব কেটে উজাড় করে দেওয়া হয়েছে। কিন্তু যে সময়কার কথা বলা হয়েছে, সেই সময় এই শিলিগুড়ি একটা ছোটোখাটো শহর, কিন্তু গ্রাম্য ভাবটা বেশি। আর তার আশেপাশে চারদিকে ঘন জঙ্গল, তাহলে ঘন জঙ্গলে মোড়া পাহাড়ের কোলে ছোট্ট শহর শিলিগুড়ি। সেই ছোট্ট বাচ্চা এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে, বিশাল বড় শহর শিলিগুড়ি। উত্তর পূর্ব ভারতের করিডোর হয়ে গেছে শিলিগুড়ি, বাণিজ্য নগরী। যাই হোক, এই ছোট্ট শহর শিলিগুড়ি লেখকের চোখে তখন দেখা। তারপরে শিলিগুড়িকে ছাড়িয়ে যখন পাহাড়ের গা ধরে ট্রেন এগিয়ে যাচ্ছে, আর কোনো রকম ওই একটা কাঠের পুল, ট্রেন লাইন তিস্তার উপর দিয়ে, তো তিস্তার উপর দিয়ে যখন ট্রেন চলেছে, দুই দিকে পাহাড়ের বুক চিরে দুর্বার গতিতে ছুটে চলেছে তিস্তার নীল জলধারা। আমরা করোনেশন ব্রিজের উপরে দাঁড়ালে নিচের দিকে তাকালে দেখতে পাই একেবারে নীল স্বচ্ছ জল। শীতের সময়ের কথা বলছেন লেখক, জল শুকিয়ে এসছে, কিন্তু তবুও খরস্রোতা, ওই গাছগাছালি মানে গাছের গুঁড়ি টুড়িগুলোকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর বর্ষার সময় তো পাহাড় থেকে পাথর নুড়ি একবারে ঝাঁকে ঝাঁকে টেনে নিয়ে আসছে। আর যখন কলকাতা থেকে ট্রেন এই উত্তরবঙ্গের দিকে ঢোকে, শিলিগুড়িকে পেরিয়ে বা শিলিগুড়িতে ঢুকছে, শিলিগুড়িকে ছাড়িয়ে যাচ্ছে, তখন এক অপূর্ব দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা, বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার উপরে যখন প্রথম সূর্যালোকের আভাটা পড়ে, তখন
সোনায় ঝলমল 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 করে ওঠে। এই যে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয়ের দেখার অভিজ্ঞতা, এটা সচরাচর অনেকেরই হয় না। এই শিলিগুড়িতে আমরা থাকি, তাদের অনেকেরই কিন্তু চোখে পড়ে না, কারণ কুয়াশায় মোড়া থাকে, মেঘে ঢাকা থাকে। তাই সব সময় যে সারা বছর তুমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে তা নয়। অনেকে যায় কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয় দেখার জন্য টাইগার হিল থেকে, কিন্তু কপালে না থাকলে হয় না, ঘুরে আসতে হয় হতাশ হয়ে। আবার এই সময়টাতে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার যথেষ্ট সুযোগ পাওয়া যায়, কিন্তু তাও কেউ কেউ গিয়ে পর্যটকরা কিন্তু দেখতে পায় না। এখন কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। এই যে কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের আলো পড়া কাঁচা সোনার মতো ঝলমল করে উঠছে কাঞ্চনজঙ্ঘা, যা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, এবং যে কারণে দার্জিলিং, যে কারণে বাংলা, যে কারণে উত্তরবঙ্গ বিখ্যাত সারা পৃথিবীর মধ্যে। আর যখন কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের আলো পড়ে, প্রথম সূর্যের আলো পড়ে সম্ভবত ওই 4:45 বা 5:05 এরকম নাগাদ, তখন দেখবে ঠিক উল্টো দিকে আকাশে ক্ষণে ক্ষণে রং পরিবর্তিত হচ্ছে। দেখবে আকাশের কালার বিভিন্ন রকমের মুহূর্তে চেঞ্জ হচ্ছে, নানা ধরনের কালার আসছে। এটা দারুণ দারুণ সৌন্দর্য। এই যে সৌন্দর্য, এটা নিসর্গ সৌন্দর্য, এটা কৃত্রিম নয়, এটাকে কেউ তৈরি করতে পারে না। আর এই সূর্যোদয় লেখকের চোখে ধরা পড়ল। লেখক দাঁড়িয়ে থেকে ভাবছেন যে এই রকম সৌন্দর্য যদি যুগের পর যুগ বসে দেখি, তাহলেও দেখে শেষ করা যায় না। আর এই সৌন্দর্যের মধ্যে আরেকটা সৌন্দর্য ধরা পড়ে, যেটা আমাদের চোখেও ধরা পড়েছে। যখন আমরা পাহাড়ের ওপর দিকে উঠতে থাকি, তখন মেঘগুলো আস্তে আস্তে পাহাড়কে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদেরকে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। আমরা মেঘগুলোকে দু হাতে ছোঁয়ার চেষ্টা করছি এবং ধরছিও, গা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে মেঘ। এই যে মেঘগুলোর ভেসে যাওয়া, এই যে পাহাড়কে ছুঁয়ে যাওয়া, আমাদেরকে ছুঁয়ে যাওয়া, এটা একটা অন্য ধরনের প্রাপ্তি। আবার যখন মেঘকে ছাড়িয়ে আমরা যখন আরও উপরের দিকে উঠে যাই, তখন মনে হয় যে মেঘের রাজ্যে চলে এলাম, মেঘের রাজ্যকে ছাড়িয়ে আরও উপরে চলে এলাম। আমাদের মতো সার্থক আর কেউ নয়। আর মেঘগুলো যখন ওই লুকোচুরি খেলা খেলে, বাতাস আর মেঘ পরস্পরের সঙ্গে একটা খেলায় লিপ্ত হয়। বাতাসগুলো ঠেলে নিয়ে যায়, বাতাসগুলো মেঘগুলোকে ঠেলে নিয়ে যায়, মেঘগুলো আবার ওদিকে চলে যায়, আবার বাতাস ওই দিক থেকে ঠেলে নিয়ে যায়। এইরকমভাবে মেঘ আর বাতাসের খেলা চলতে থাকে। আর যখন সূর্য উদয় হয় আর সূর্য অস্ত যায়, তখন দেখবে যে পাহাড়ের গায়ে যেন তরল সোনা কেউ ঢেলে দিয়েছে। মনোহর, মনোমুগ্ধকর, নয়নাভিরাম, চোখ জুড়িয়ে যাওয়ার মতো অপূর্ব সৌন্দর্য। যাই হোক, এমন সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করতে করতে লেখক গন্তব্যে পৌঁছলেন। বলো, গন্তব্য কোথায়? হ্যালো, গন্তব্য কোথায়? বক্সা। বক্সা। এইবারে বক্সায় পৌঁছনোর পর বক্সার যে জেলখানা, বক্সায় ভুটান পাহাড়ের গায়ে যে বন্দি শিবির, ওটাই হচ্ছে লক্ষ্য। ওখানে পৌঁছনো, ওর অন্দরমহলের, জেলখানার ভেতরের জীবনযাত্রাটাকে চাক্ষুষ করা, সেখানকার কয়েদিদের সঙ্গে কথা বলা, ওখানকার কর্মীদের সঙ্গে কথা বলা, এবং ওই বাস্তব অভিজ্ঞতাকে উপস্থাপন করা। একজন সাংবাদিক হিসেবে, জনযুদ্ধ পত্রিকার সাংবাদিক হিসেবে তিনি ওই তথ্যগুলোকে সংগ্রহ করেছিলেন। বক্সা বন্দি শিবির অবস্থিত কোথায়? না, ভুটান পাহাড়ের গায়ে।
বহু যুগ আগের কথা বলা হয়েছে। এটা স্বাধীনতার 2 যুগ আগে। 1 যুগ মানে 12 বছর, 2 যুগ আগে। সময়কালটা 1930 খ্রিস্টাব্দ। 1930 খ্রিস্টাব্দ নাগাদ তৎকালীন ব্রিটিশ সরকার ভুটানের রাজার কাছ থেকে এই বক্সা অঞ্চলে ভুটান পাহাড়ের গায়ে ভুটান রাজার যে পুরনো কেল্লা ছিল সেই কেল্লা দীর্ঘমেয়াদে লিজ নিয়েছিল। শর্ত ছিল ভুটানের রাজার নিরাপত্তা দেওয়া। ইংরেজ সরকার ভুটানের রাজাকে নিরাপত্তা দেবে এবং তার বিনিময়ে এই যে ভুটান পাহাড়ের গায়ে এখানে যে এই ভগ্নপ্রাসাদ, ভুটানের যে রাজপ্রাসাদ ভগ্নপ্রাসাদ, এখানে একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে যে জায়গাটা তৈরি হবে সেখানে থাকবে ইংরেজদের সৈন্যবাহিনী থাকবে এবং তাদের ভরণ পোষণের থাকা খাওয়ার দায়িত্ব ভুটানের রাজা নেবে। বোঝা গেল ব্যাপারটা? ভুটানের রাজা দায়িত্ব নেবে এই ইংরেজদের সৈন্যবাহিনীর একটা অংশের, তারা সেখানে থাকবে, তাহলে তাদের থাকা খাওয়ার মানে ভরণ পোষণের দায়িত্ব নেবে ভুটানের রাজা। বিনিময়ে ভুটান রাজাকে নিরাপত্তা দেবে ইংরেজ সরকার। কিন্তু এখানে সৈন্যবাহিনীরা শুধু থাকবে কেন? একটা বড় ষড়যন্ত্র, বড় চক্রান্ত করা হয়েছে এবং সেই বড় ষড়যন্ত্র বা চক্রান্তটা কি? সেটা হলো যারা আমাদের চোখে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, যারা পথপ্রদর্শক, দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করছেন, নিজের জীবনকে উৎসর্গ করছেন, ঝাঁপিয়ে পড়ছেন, তাদের দ্বারা ভারতবাসী জাগ্রত হচ্ছে, জেগে উঠছে। তাহলে সেই সমস্ত বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী পথপ্রদর্শক আমাদের চোখে যারা দেশপ্রেমিক, যারা শ্রদ্ধার সম্মানের ভক্তির পাত্র, তারাই ইংরেজদের চোখে কুখ্যাত। তাহলে এই কুখ্যাতদেরকে যদি এই ভারতবর্ষেই এবং ভারতবাসীর চোখের সামনে কোনো জেলখানায় বন্দি করে রাখা হয়, তাহলে স্বাভাবিকভাবে আন্দোলনটা আরও বাড়বে, বিপ্লব বিদ্রোহ আরও ত্বরান্বিত হবে তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করার জন্য। কিন্তু তাদেরকে যদি এই জায়গা থেকে সরিয়ে দেওয়া যায়, চোখের আড়ালে পাঠিয়ে দেওয়া যায়, এমন জায়গায় পাঠিয়ে দেওয়া যায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভবই নয়, এবং ভারতবাসীর চোখের আড়ালে কিছুদিন যদি রেখে দেওয়া হয়, আস্তে আস্তে ভারতবাসী তাদের কথা ভুলে যাবে। কথায় আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। দৃষ্টির আড়ালে যখন থাকে ধীরে ধীরে মনের আড়ালেও চলে যায়, দূরত্ব বাড়তে থাকে। কি অভিজ্ঞতা কি বলে? দুদিন পরে কলেজে যাবে, দেখি কার অভিজ্ঞতা আছে। ঠিক বলছি কি না? ঠিক বলছি? কিন্তু আবার যারা লায়লা মজনু আছে তারা বসে বসে ভাবছে, না 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 না, কতদিন আমাদেরকে দূরত্ব তৈরি করে রাখবে? চোখের আড়ালে যতদিনই থাকুক না কেন, মনের ভেতরে তো গেঁথে রাখবই, একটা সময় পরে আবার ঠিক ছিনিয়ে নিয়ে আসব। কিন্তু ভিলেন বাবারা কি করে? দূরত্ব তৈরি করে দেয়, চোখের আড়ালে নিয়ে চলে যায়। চোখের আড়ালে থাকলো 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর, আস্তে আস্তে ভুলতে শুরু করলো। এমনও হয়, আবার এমনও হয় চোখের আড়ালে রেখে দিলেও 2-4 বছর গেলেও ভুলতে পারে না, সেই প্রেম অমর প্রেম হয়ে যায়। যাই হোক, চোখের আড়ালে নিয়ে গেলে মনের আড়ালে চলে যায়, এই নীতিকে কার্যকর করেছিল ইংরেজরা। এবং তার জন্য এর আগে
দ্বীপান্তরে প্রেরণ করা চলছিল। তোমাদের ক্লাস 11-এ দ্বীপান্তরের বন্দিনী কবিতা ছিল, প্রসঙ্গক্রমে আলোচনা করেছিলাম। এই ভূখণ্ড থেকে একবারে সমুদ্র পার করে আন্দামানে প্রেরণ করা হতো। কিন্তু ইংরেজরা চেয়েছিল খুব বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যেই, তবে এমন একটা জায়গা ভারতবর্ষের মানচিত্রে তো থাকবে, বাংলার মানচিত্রে তো থাকবে, কিন্তু এক অর্থে বিচ্ছিন্ন। তাহলে সেই জায়গা কোথায়? না এই যে উত্তরবঙ্গে, এই যে বক্সায়, এই যে ভুটান পাহাড়ের গায়ে, দুর্গম পাহাড়ি অঞ্চলে, চারদিক থেকে বিচ্ছিন্ন গভীর জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা যা কাছাকাছি অথচ বিশাল দূরে। বিশাল দূরে কেন? কারণ সচরাচর সেখানে পৌঁছানো সম্ভব নয় খুব সহজে, তাই বিশাল দূরে। তার মানে যারা যারা ইংরেজদের বিরুদ্ধে মাথা তুলত তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো, সরিয়ে দেওয়া হতো। তাই ভুটান পাহাড়ের গায়ে এই যে বক্সা বন্দি শিবির বা জেলখানা গড়ে উঠেছিল, সেটা কিন্তু ইংরেজ সরকার তাদের স্বার্থসিদ্ধি করার জন্যই করেছিল। কিন্তু পরবর্তীকালে স্বাধীনতার পরও লেখক আক্ষেপ করে বলেছেন, আফসোস করে বলেছেন যে স্বাধীনতার পরও, স্বাধীনতা চলে এসছে, দেশ স্বাধীন হয়েছে, তাহলে এখন কি করা উচিত? ওখানে যারা বন্দী রয়েছে তাদেরকে মুক্ত করা উচিত। কিন্তু না, স্বাধীনতার পরও দেখা যাচ্ছে ওখানে বহু বছর ধরে বন্দী রয়েছে এমন স্বাধীনতা সংগ্রামী, তারাও বন্দী রয়েছে, তাদেরকে তখনও পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে মুক্ত করা হয়নি। স্বাধীনতার কয় বছর পরেও ওখানে বন্দী রয়েছে তারাই যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন। কারণ লেখক নিজে তো বামপন্থী ছিলেন সেই সময়, পরবর্তীতে 1980-র দিকে ডানপন্থী হয়ে গেছিলেন, কিন্তু তখনও বামপন্থী ছিলেন এবং তিনি নিজেও জেল খেটেছেন। তাই তিনি দুঃখ করে আফসোস করে বলছেন যে এখনও পর্যন্ত বন্দী রয়েছে, কি অদ্ভুত ব্যাপার। এই যে বক্সা পাহাড়ের গায়ে এই যে বন্দি শিবির গড়া হলো, তাহলে এই বন্দি শিবির যেহেতু পাহাড়ের গায়ে, আর পাহাড়ের গা ঘেঁষে মেঘ উড়ে যাচ্ছে, তার মানে মেঘের রাজ্যই হলো পাহাড়ের গাটা। আর মেঘের রাজ্যেই যদি জেলখানা বা বন্দি শিবির গড়ে তোলা হয়, তাহলে কি দাঁড়ালো? না মেঘের রাজ্যেই, মেঘের গায়েই জেলখানা দাঁড়ালো। তার মানে পাহাড়ের গায়ে জেলখানা মানে পাহাড়ের গাকে ছুঁয়ে যাচ্ছে মেঘ, তাই মেঘের রাজ্যে জেলখানা, তার মানে মেঘের গায়েই জেলখানা, মানে পাহাড়ের গায়ে জেলখানা। কি বোঝা গেল? ঘুরে ফিরে যা বললাম, মেঘের গায়ে জেলখানা মানে ব্যাপারটা এইটাই বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই রচনায় প্রথম দিকের একটা অংশ প্রায় পুরোটাই এই উত্তরবঙ্গের পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য এবং তার মাঝে মাঝে দুঃখ দারিদ্র্য অভাবের ছাপ, আর লেখকের চাক্ষুষ করা বাস্তব অভিজ্ঞতা। এবারে ধীরে ধীরে এই রচনার আরেকটা অংশ, যে অংশটা শুধুমাত্র এই বক্সা বন্দি শিবির মানে জেলখানাকে কেন্দ্র করে, জেলখানার আভ্যন্তরীণ জীবনকে কেন্দ্র করে। পরীক্ষার সময় প্রধানত পরের অংশটা থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকে, প্রথম অংশ থেকে সেভাবে প্রশ্ন থাকে না। তবে বলা যায় না, এবছর দিতেও পারে। যে লেখক যখন হাওড়া থেকে ট্রেনে চড়ে উত্তরবঙ্গ পাড়ি দিয়েছেন, তখন তার যাত্রাপথের যে বর্ণনা, সেই বর্ণনা নিজের ভাষায় লেখক যে সমস্ত মানুষজনকে দেখেছেন, তাদের সঙ্গে অল্প কিছুটা সময় কাটিয়েছেন, তাদের দূর থেকে পর্যবেক্ষণ করেছেন, তাদের কথাকে উপস্থাপন করেছেন, সেগুলো লিখতে হবে। আর যাত্রাপথের বর্ণনা, দুপাশের এই প্রাকৃতিক সৌন্দর্যকেও লিখতে হবে। এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন
ওই যে জেলখানার আভ্যন্তরীণ জীবনযাত্রা সম্পর্কে। জেলখানার আভ্যন্তরীণ জীবনযাত্রা, আমরা তো কেউ জেলে যাইনি, তাই জানবো কী করে? বলো, আমরা তো কেউ জেলে যাইনি, তাহলে জেলখানার আভ্যন্তরীণ জীবনযাত্রা কেমন আমরা জানি কি করে? কিভাবে জানতে পারি? মৌনব্রত পালন। করোনায় যারা যারা মারা গেছে তাদের জন্য শোক প্রকাশ করছে এরা। আমরা তো জেলখানার ভেতরে যাইনি, তাহলে আমরা বুঝি কি করে, জানি কি করে, জানতে পারি কি করে যে জেলখানার আভ্যন্তরীণ জীবনযাত্রাটা কীরকম হয় সাধারণত? বই পড়ে, সিনেমা দেখে, এগুলো দেখেই তো আমরা, এগুলো পড়েই তো আমরা বুঝতে পারি। তো ঠিক তেমনি আমরা জেলখানার অভ্যন্তরে যাইনি, কিন্তু জেলখানার অভ্যন্তরে জীবনযাত্রা সম্পর্কে এখানে তার বর্ণনা আছে। আমরা এটা দেখে, এটা পড়ে উপলব্ধি করব, বুঝব। আর বুঝব যে মানুষগুলো জেলখানার ভেতরে আছে সেগুলো সমাজের চোখে অপরাধী, তারা সমাজের চোখে অন্যায়কারী, তারা কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ লুটপাট করেছে, কেউ পকেট মেরেছে, কেউ কোনো সংঘাতে জড়িয়ে পড়েছে। তো চুরি, ডাকাতি, ছিনতাই, এটা ওটা করে কেউ খুনটুন করেছে, এইভাবে অপরাধ করে জেলখানায় এসছে। তাহলে আমাদের চোখে তারা কি? অপরাধী। আমরা তাদেরকে কি বলে দেখব? অপরাধী বলেই দেখব। একেবারে আমাদের কাছে ওরা অপরাধী, এটুকুই তো আমরা বুঝবো, এটুকুই তো আমরা জানবো। ওদেরকে নিয়ে আমরা ভাবি নাকি? বলো, আমাদের ভাববার সময় আছে? যখন কেউ কোনো অপরাধ করে জেলে গেল আর সেটা খবরের কাগজে বেরোলো, আমরা যখন খবরের কাগজে দেখলাম এরকম একটা অপরাধ করে জেলে গেছে, তো খবরটা দেখে আমরা কি করি? না মাথা গরম করে ফেলি, বাবা এরকম অপরাধ করেছে। কত কথা বলি, কত সমালোচনা করি, কত দুঃখ প্রকাশও করি। যে ধরনের অপরাধ করেছে, যার উপরে সেই আঘাতটা হয়েছে, তার জন্য করি। কিন্তু আমরা কি ওই লোকটার কথা আর ভাবি? ওই লোকটার ব্যক্তিগত জীবনের কথা ভাবি? ওই লোকটার মনের ভেতরে ঢুকি আমরা? সে যে জেলখানায় বসে বসে ঠিক কীভাবে সময় কাটাচ্ছে, কী ভাবছে, কীরকম তার মানসিক পরিস্থিতি, মানসিক অবস্থা, এবং তার ব্যক্তিগত জীবন যদি আমরা কোনো দিন খোঁজ করি, তারও হয়তো পরিবার রয়েছে, তার হয়তো ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, তার মা রয়েছে, বাবা রয়েছে, তার একটা পরিবার ছিল বা তার একটা পরিবার আছে। সেও আমাদের মতো ভাবে, সেও আমাদের মতো কষ্ট পায়, সেও আমাদের মতো অসহায়। তাহলে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা আর কেউই ভাবি না। কিন্তু লেখক এই জেলখানার ভেতরে এই সমস্ত অপরাধীদের ব্যক্তিগত জীবনের কিছু কিছু অংশ টেনে তুলে নিয়ে এসছেন। তারা কেন জেলে এসেছে, তাদের জেলে আসার পেছনে নেপথ্যে যে কাহিনী, গল্প, সেগুলোও কিন্তু টুকরো টুকরোভাবে এসছে। আবার যারা এই সমস্ত অপরাধের থেকে হাজার গুণ, কোটি গুণ আরও বেশি জঘন্য অপরাধ করে এসছে, তাদের কথাও এখানে আছে। কিন্তু তুলনামূলকভাবে দেখানো হয়েছে যারা ছোটোখাটো অপরাধ করেছে, যেটা হয়তো অপরাধের মধ্যেই ধরা হয় না, এবং অপরাধটা ঠান্ডা মাথায় না, অপরাধটা করেছে তাদের প্রয়োজনে, দরকারে। যে মানুষটা দিনের পর দিন খেতে পাচ্ছে না, একটা শ্রেণী
তাদেরকে বঞ্চিত করেছে, একটা শ্রেণী তাদেরকে ওইভাবে বেঁচে থাকতে বাধ্য করেছে, সেই মানুষটা অনেক চেষ্টা করেছে, কাজ খোঁজার চেষ্টা করেছে, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু অনেক জায়গায় লাথি ঝাঁটা খেয়েছে, ঠোকর খেতে খেতে এখন পেটের জ্বালায় উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। যাই হোক না কেন, দু মুঠো খাবার তাকে জোগাড় করতেই হবে। খিদের জ্বালা বড় জ্বালা, তখন ন্যায় অন্যায় ঠিক বেঠিক এর বাজ বিচার হয় না, করা যায় না, মাথার তখন ঠিক থাকে না। পেটে যখন খিদের জ্বালা আগুন জ্বলছে, একদিন দুই দিন নয়, এরকম কয়েকদিন না খেয়ে রয়েছে, পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছে না। তো একজন অসহায় মানুষ যখন মরণাপন্ন, তখন সে নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তখন পকেটমার, তখন ছিনতাই করা, চুরি করা, ডাকাতি করা এরকম করে, শখে করে না, তারা বাধ্য হয়ে করে। তাহলে তাদেরকে চুরি করতে বাধ্য করেছে, চুরি করতে বাধ্য করেছে এই সমাজ, চুরি করতে বাধ্য করেছে এই রাষ্ট্র, চুরি করতে বাধ্য করেছে একটা শ্রেণী যারা উচ্চবিত্ত, যারা কৌশলে ঠান্ডা মাথায় উচ্চ শিক্ষাকে প্রয়োগ করে, ধুরন্ধর বুদ্ধিকে প্রয়োগ করে এই সমস্ত মানুষকে শোষণ করেছে এবং এইভাবে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। আর এরা পেটের জ্বালায় কী করছে? এই রকম অপরাধ করছে। কিন্তু এদেরকেই টেনে হিজলে নিয়ে এসে এই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আদালতে কাঠগড়ায় এরাই সব সময় অপরাধী সাব্যস্ত হচ্ছে। আর টাকার জোরে আইনকে যারা কিনে নিচ্ছে, ক্ষমতাকে যারা ব্যবহার করছে, তারা ছাড় পেয়ে যাচ্ছে। অথচ তারাই কিন্তু সব থেকে বড় কালপ্রিট। এদের জন্যই আজকে দেশের, আজকের পৃথিবীর অন্যান্য দেশগুলোর এই হাল, এই অবস্থা, আমাদের দেশেরও এই হাল, এই অবস্থা। যদি সার্বিক বন্টন হতো, যদি সবাই সমান অধিকার পেত, সমান সুযোগ পেত, তাহলে এই যে বিরাট বড় ভেদাভেদ, এই যে বৈষম্য, এটা থাকতো না। ইংরেজ শাসনকালের কথা বলছি আমরা, ইংরেজ শাসনকালে আমরা কত ভালো ছিলাম আর এখন কত ভালো আছি। তখন আমরা কত খারাপ ছিলাম আর এখন আমরা কত খারাপ আছি। যদি তুলনামূলকভাবে সিদ্ধান্তে আসা যায় না, তাহলে চোখ দিয়ে জল পড়বে। আর আজকের এই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা বিচার করি, তাহলে আমাদের গলা দিয়ে ভাত নামার কথাই নয়, রাতে ঘুম আসার কথাই নয়। এই যে কদিন আগেই দেখাচ্ছিল পরিসংখ্যান, খবরই দেখছিলাম যে একটা শ্রেণী কত বড় লোক হয়ে গেছে। একটা শ্রেণী এই কটা মাসের মধ্যে বিশাল বড় লোক হয়ে গেছে, বিশাল বিশাল বড় লোক হয়ে গেছে। আর সমাজের বেশিরভাগ অংশ একেবারে ধসে গেছে। কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে এই কটা দিনের মধ্যে, এবং ভারতবর্ষেও আছে এরকম কিছু লোক। ভাবো তারা কি বিজনেস করছে, কি ধরনের বিজনেস করছে, কোথায় কিভাবে ইনভেস্ট করছে। লকডাউনে মানুষ যেখানে নিজের জীবিকা বাঁচানোর চেষ্টা করছে, জীবিকা পাল্টে ফেলছে, সেখানে একটা শ্রেণী এইভাবে লুটছে, কৌশল করে লুটছে। তার মধ্যে এখানে তিনটে অন্যায় অপরাধের কাজের কথা বলা হয়েছে, বড় বড় অন্যায় অপরাধের কাজ। এক, টাকা জাল করা। তো টাকা জাল করার জন্য যে মাথাটা দরকার, মাথা, সেই মাথা ওই সাধারণ অশিক্ষিত অর্ধশিক্ষিত
অসহায় সাধারণ সর্বহারা মানুষের হওয়ার কথা নয়। ওই মাথা কারা খাটায়? ওই মাথা তারাই খাটায় তথাকথিত উচ্চ শিক্ষিত, যারা শিক্ষাটাকে এইভাবে প্রয়োগ করে, এইভাবে কাজে লাগায়। আর বড় বড় মাথা ছাড়া টাকা জাল করা সম্ভব নয়। তোমরা পারবো না। বড় বড় অপরাধ করার জন্য ওই বড় বড় মাথা, ব্রেন দরকার, উচ্চ শিক্ষিত সেই সমস্ত ব্রেন বড় বড় অপরাধ করবে, ঠান্ডা মাথায় অপরাধ করবে, খুন করবে, মৃত্যুর দিকে ঠেলে দেবে, এবং এক দুজন নয়, দুইজন নয়, হাজার নয়, কোটি কোটি মানুষকে, অথচ দিব্যি বুক টান করে ঘুরে বেড়াচ্ছে। কোনো ব্যাপারই নয়। কী করেছি আমি? কী করেছি? কিছু করেছি না, কিছু করিনি। কী করেছি? আমি কাউকে মেরেছি, ধরেছি না, কিচ্ছু করিনি। তাহলে কী করেছো? কিছুই করিনি, টাকা জাল করেছি। টাকা জাল করার কি তাতে কি মানুষের ক্ষতি হচ্ছে? কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই টাকা জাল করা ভয়ঙ্কর বিশাল বড় অপরাধ। আর ভেজাল জিনিসপত্রে ভেজাল দেওয়া, ভেজাল মানে হচ্ছে বিষ। যদি আমরা ভাবি তাহলে আমরা কিন্তু প্রতিদিন বিষ খাচ্ছি, প্রতিদিন বিষ খাচ্ছি। যতই আমরা চেষ্টা করি যে ভালো বড় দোকান থেকে ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেট করা মশলা এটা ওটা খাবার দাবার নিয়ে আসবো, খাবো, কিছু ধারে কাটে, কিছু নামে কাটে, ভারে কাটে আর ধারে কাটে বলে। মানে এই ব্র্যান্ডেড কোম্পানিগুলো যেগুলো চালু করে দিয়েছে তার মাঝেও কিছু কিছু ভেজাল কীভাবে ঢোকাচ্ছে সেটা আমরা ধরতে পারছি না। আমরা কি দেখে খাচ্ছি? আমরা ব্র্যান্ড দেখে খাচ্ছি। ব্র্যান্ড তো বাজারে জায়গা করে নিয়েছে, নাম কামিয়ে নিয়েছে, আমরা ওইটা দেখেই খাচ্ছি। বড় বড় কোম্পানির ব্র্যান্ডের মধুগুলো খাচ্ছি আমরা। এই যে কটা দিন আগেই পরিসংখ্যান কি দিচ্ছে, বলছে বিশাল বড় বড় যে কোম্পানি, এই যে মধু আমরা নিশ্চিন্তেই খাই, খাঁটি মধু, অথচ এর মধ্যে চিনি মেশানো রয়েছে অনেকটা অংশ, যেটা নিয়ে তোলপাড় হচ্ছে। এতে একটা প্রোডাক্ট, এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে। আর আমরাও ছোটোবেলা থেকে বিষ মেশানো খাবার, মানে ভেজাল মেশানো খাবার খেতে 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 আমরা এমন অ্যাডাপ্ট করে নিয়েছি, আমরা এমন অ্যাডজাস্ট করে নিয়েছি, আমাদের শরীর এমনভাবে নিয়ে নিয়েছে, আমরা কিন্তু এখন বিষ খেয়ে খেয়েই তৈরি হয়ে গেছি। এখন যদি আমাদেরকে হঠাৎ করে একেবারে খাঁটি জিনিসটা দেওয়া হয় তো বলো সহ্য হবে? হবে সহ্য? সহ্য হবে না, সহ্য হবে একদম। পেট দেবে না, কিন্তু পেট কিন্তু সহ্য করবে না। সত্যিকার একবারে খাঁটি জিনিস খেয়ে দেখো, দেখবে পেট খারাপ, বদহজম, খুব বাজে অবস্থা। আমরা তখন হয়তো একবার মাথা চুলকাবো, ভাববো আচ্ছা এটা যেটা খেলাম এইটা মানে ভেজালটা খেলাম। এতদিন আমরা খাঁটি খাচ্ছিলাম তাই শরীর ভালো ছিল, আজকে যেটা খেলাম এটাই ভেজালটা খেয়েছি, ওই জন্যই কিন্তু আমরা সহ্য করতে পারিনি। আসলে না, আমরা ভেজাল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, খাঁটিটা খেয়ে পেট সহ্য করতে পারছে না। ওই যে মৌর্য সাম্রাজ্যের একটা গল্প পড়েছিলাম, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হায় রে, চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর পেছনে সব থেকে বড় ভূমিকা কার ছিল? চাণক্যের, কৌটিল্য। তো চাণক্যের যে মাথা, যে ব্রেন, মানে এটা মানে একটা এক্সট্রাঅর্ডিনারি, ওই রকম ব্রেন সচরাচর দেখা যায় না। ওইটা একটা মাথা, সত্যি মাথা। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে যাতে ঘরের শত্রুরা মেরে ফেলতে না পারে, বাইরের শত্রুকে প্রতিহত করা যায়, নিজেরাও কিন্তু সারা জীবন এটা মনে রাখবে যে বাইরের শত্রুর সঙ্গে লড়া যায়, বাইরের শত্রুকে প্রতিহত করা যায়, নিপাত করা যায়,
কিন্তু ঘরে যদি শত্রু বসে থাকে তাহলে মানুষ কিন্তু বাঁচতে পারে না, রক্ষা পায় না। তাই ঘরের শত্রুর হাত থেকে চন্দ্রগুপ্ত মৌর্যকে রক্ষা করার জন্য কৌটিল্যের নির্দেশে খাবারে প্রতিদিন অল্প অল্প করে বিষ মেশানো হতো। অল্প অল্প সামান্য সামান্য করে বিষ মেশানো হতো, অল্প পরিমাণ বিষ। এবং সেই অল্প বিষ মেশানো খাবার খেতে 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 তার শরীর আস্তে 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 একসঙ্গে বেশি বিষ সহ্য করার ক্ষমতা তৈরি করে ফেলেছিল, যাতে কেউ খাবারে বিষ মিশিয়ে না মেরে ফেলতে পারে। কিন্তু সেই বিষ মেশানো খাবার চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী খেয়ে ফেলেছিল। মা খেয়ে নিয়েছিল? মা না, হ্যাঁ স্যার, স্ত্রী 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 খেয়েছিল। এবং তখন তিনি সন্তান সম্ভবা, গর্ভে কিন্তু সন্তান ছিল। সাথে সাথে কৌটিল্যের নির্দেশে তাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, মানে তার পেট কেটে সন্তানকে বের করা হয়। কি নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান? বিন্দুসার। বিম্বিসার। বিন্দুসার। বিন্দুসার না বিম্বিসার? বিন্দুসার। শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিন্দুসার। মাথার কাছে বোধহয় চাঁদের মতো কিছুটা একটা অংশ ছিল, তাই না? বিন্দু মতো একটা চাঁদের মতো ছিল মাথার কাছে, মানে এফেক্টেড হয়ে গেছিল একটু। তাহলে দেখো কি মাথা কৌটিল্যের, খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে তাকে কীভাবে রক্ষা করার চেষ্টা চলছিল। তো আমরাও এরকমভাবে ঠান্ডা মাথায় এরকম কোটি কোটি মানুষ খুন করা অপরাধীর দ্বারা তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। অথচ আমরা এটাকে মেনেও নিয়েছি, আমরা কিন্তু এটাকে মেনে নিয়েছি কি বলে? এই খাবারে বিষ মেশানো থাকবেই, বিষ তো না, ভেজাল মেশাচ্ছে। আর ঠিক আছে, মানে জন্ম থেকেই এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে এগুলো খেতে খেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কিন্তু এগুলো নিয়ে আর মাথা ব্যথা নেই। আমরা ভাবি ও ঠিক আছে, খাবারে ভেজাল তো থাকবেই, ওটা আমাদের দ্বারা কী বলা বন্ধ করা সম্ভব নয়, ও দিতে থাকবে একটা শ্রেণী, আমরা ওটা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যাও, অভ্যাস করে ফেলব। মাঝে মাঝে একটু আধটু হাওয়া ওঠে, প্রোটেস্ট করা হয়, তারপরে আবার দুদিন পরে একটু নড়ে চড়ে বসলো সরকারি কর্মীরা, তারপরে আস্তে আস্তে আবার জেগে হয়ে গেল, আবার বিন্দাস ভেজাল চলছে। তাহলে এই যে যারা ভেজাল মেশাচ্ছে, মানে বিষ মেশাচ্ছে, তো এরাই তো বড় কালপ্রিট, এরাই তো সব থেকে বড় অপরাধী। অথচ এদেরকে যদি জেলে আনা হয়, জেলে এসেও এরা দারুণ রাজার হালে থাকে। এদের জন্য আদর আপ্যায়ন, এদের আপ্যায়নের, এদের আতিথেয়তার বিন্দুমাত্র ত্রুটি হয় না। খাবার দাবার, ওঠা বসা, সব রকমের আয়োজন এদের আছে। এদেরকে কিন্তু সবাই, জেলখানার কর্তা ব্যক্তিরাও পর্যন্ত সমীহ করে চলে। জেলখানার কর্তা ব্যক্তিরা সালাম ঠোকে। এখানকার যারা এই ভেতরে যারা ওই চোর ডাকাত খুনি, তারপরে ছিনতাইকারী পকেটমার, এরাও এদেরকে সম্মান করে, সমীহ করে, এড়িয়ে চলে। কারণ এরা হচ্ছে বড় ঘরের মানুষ, শিক্ষিত, বিশাল বিত্তশালী পরিবারের মানুষ। এই জেলখানার কর্তা ব্যক্তিদের কাছে সেই অর্থে এরা কোনো অপরাধ করে আসেনি। বলা হয়েছে এরা এতটাই নরম মনের, এটা তো খুনটুন করে না, খুন করতে পারে না, এতটাই নরম মনের, রক্ত দেখলে মূর্ছা যায়। অথচ এরাই ঘুরে ফিরে কোটি কোটি মানুষকে পথের ভিখারি করছে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ব্যাংকের টাকা লুট করছে, কোটি কোটি টাকা লুট করছে, লুট করে বিধবাদেরকে পথে বসিয়েছে। আচ্ছা, এটা ব্যাংকের টাকা লুট করে বিধবাদের পথে বসানো মানে কি বলতে চাইছে? কি মনে হয়? রাইট, ভাতা, বিধবা ভাতার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হতো, এখনো হয়। ভাতা,
আর সেই টাকা তো ব্যাংকে আসতো। তো এরা টাকা নয় ছয় করেছে। আর ওই বিধবা মানুষ, শিক্ষিত নয়, মহিলা, এদের টাকা ব্যাংকে কে কীভাবে সরিয়ে ফেললো, ভোগ করলো, এরা কিভাবে প্রতিবাদ করবে, কিভাবে খোঁজ নেবে? একদিন ঘুরবে, 2 দিন ঘুরবে, মাসের পর মাস ঘুরবে, তারপরে একদিন ঘুরতে 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 ব্যাংকে আসাই বন্ধ করে দেবে, ফেটা হয়ে যাবে। আর এরা কোটি কোটি টাকা লুট করে পকেট ভরিয়েছে। এরকম আরও কত অন্যায় করেছে, বড় বড় অন্যায়, বড় বড় অন্যায়, অথচ কেউ তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলেনি। প্রশ্ন তুলবে কী করে? এদের টাকার জোর, এরা অভিজাত, এরা উচ্চশিক্ষিত, এরা উচ্চ বর্ণের, এরা ধনীপতি। এদের বিরুদ্ধে মুখ খোলার মতো, এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সমাজে কারোর ক্ষমতা নেই, কারোর সাহস নেই। মুখ খুললেই সরিয়ে দেবে। এইখানে এই জেলখানার অভ্যন্তরে এই যে দুটো শ্রেণীর অপরাধীদের কথা বলা হলো, এই দুটো শ্রেণীকে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো উপমার সাহায্যে ব্যাখ্যা করেছেন। এবং এই যে দুটো উপমার কথা বলা হয়েছে না, এই দুটো উপমাটা রূপকথার গল্প থেকে নেওয়া। এর ওপরেই কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে বক্সা বন্দি শিবিরের অভ্যন্তরে যে কয়েদিদের কথা বলা হয়েছে, সেই কয়েদিদের মধ্যে দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী কেমন? একটা শ্রেণী হচ্ছে একেবারে ছোটোখাটো অপরাধ করে এসছে, পেটের দায়। কেউ হয়তো নিজের জমি রক্ষা করার জন্য জমিদারের পাইক বরকন্দাজদের সঙ্গে, মানে লাঠিয়াল বাহিনীদের সঙ্গে লড়াই করেছে। কিন্তু জমিদার কি করেছে? জমিদার জোর করে এদেরকে জমি থেকে উৎখাত করে আইনের সাহায্য নিয়ে এদেরকে জেলে ভরে দিয়েছে। তার মানে আমার জমির ওপরে দখল করার জন্য লাঠিয়াল বাহিনী পাঠালো, আর কৃষক জমি দখল আটকানোর জন্য ওই বাহিনীর সঙ্গে লড়াই করলো, অথচ তাকেই ফাঁসিয়ে জেলে ভরে দেওয়া হলো। তার মানে নিজের অধিকার কেড়ে নিল এরা। আবার ওই যে পেটের দায়ে এসেছে চুরি করে, কেউ টাকা ছিনতাই করে এসছে। কিন্তু এদের হয়ে কে কথা বলবে? এদের পাশে কে দাঁড়াবে? কে লড়বে? এদের তো পয়সা নেই, পয়সার জোর নেই। এদের মধ্যে একজনের কথা বলা হয়েছে এখানে, সাধুচরণ। সাধুচরণের কথা বলা হয়েছে। সাধুচরণ কিন্তু এখন পাক্কা চোর। ছোটবেলায় বাবা মা মারা গেছে, দেখো অবস্থাটা। শুধু শুধু শখে কি চুরি করে নাকি? ছোটবেলায় বাবা মা মারা গেছে, তো অল্প বয়স একটা ছোট্ট ছেলে, তাহলে বাবা মা মারা গেছে, অনাথ হয়ে গেছে, তাহলে তার দায়িত্ব কার নেওয়া উচিত? এবার বলো, তোমরা বলো। তার বাবা মা মারা গেছে, তার হয়তো আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে তার দায়িত্ব কে নেবে? একটা ছোট্ট ছেলে, নাবালক, কার নেওয়ার কথা? সরকারের, রাষ্ট্রের প্রতিনিধিদের নেয়ার কথা। তো তারাই যদি দায়িত্ব না নেয়, তো এইরকম ছেলে বেঁচে থাকবে কি করে? তা পেটের দায়ে কী করবে? ওই চুরির ডাকাতি ছিনতাই করতে বাধ্য হবে। কিংবা একটা শ্রেণী যারা ওত পেতে আছে এই রকম অসহায় ছেলেদেরকে কাজে লাগানোর জন্য, তো তারা সেই দলে টেনে নিয়ে আসছে। প্রথম পেটের দায়ে চুরি করতো এবং চুরি করে জেল হতো, আস্তে আস্তে আবার জেল থেকে বেরোতো, আবার চুরি করতো, আবার জেল হতো। এইভাবে আস্তে 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 পাকা চোর হয়ে গেছে। কিন্তু চুরি করে 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 এখন সে হতাশ, এখন আর ইচ্ছে করে না। আরে মানুষ তো যতই চুরি করুক না কেন, মানুষ তো তার ভেতরে একটা মানুষের সত্তা আছে না, সেও তো চায় ভালোভাবে বাঁচতে, সেও চায় সংসার করতে, সেও চায় সুখী জীবনযাপন করতে। তো এই ভেবে সে কী করলো? বিয়ে শাদী করলো। আগে কিছু চুরি করার টাকা ছিল, তাতে জমি জায়গা কিনলো টিনলো। কিন্তু দেখো, ভালো হতে চাইলেও মানুষ ভালো হতে দেয় না। ভালো হতে চাইলেও রাষ্ট্র অনেক সময় তাদেরকে ভালো করার দিকে এগিয়ে নিয়ে যায় না। কোথাও ধরো চুরি ডাকাতি হলো, পুলিশ হয়তো আসল চোরকে ধরতে পেল না, আসল চোরকে ধরতে পারলো না,
পুলিশ এবার কার বাড়িতে আসবে বলো? পুলিশ আসল চোরকে ধরতে পারেনি, তাহলে পুলিশকে তো দেখাতে হবে যে আমি চোর ধরেছি। তাহলে পুলিশ সহজে, কোনটা সহজ কাজ, পুলিশ কার কাছে আসবে, কার উপর দোষ চাপাবে? চেয়েছিল মানে সাধুচরণের উপর দোষ চাপাবে, তুই চুরি করেছিস। তার মানে যতই বলে না বাবু আমি চুরি করি, না না তুই চুরি করেছিস, বাস বলে যদি ভরে দিল, রুল বাড়ির গুঁতো খেত। আবার কেমন যেন বিগড়ে গেল মনটা, দূর জেলে সেই যদি চুরি না করে ভালো হওয়ার চেষ্টা করি তাও আমাকে জেলে যেতে হয়, তার থেকে চুরি করেই জেলে যাবো। যা, এখন সাধুচরণ আটকে আছে এই জেলের ভেতরে। তার জীবনের এই যে গল্প, সুখী হতে চেয়েছিল, ভালো থাকতে চেয়েছিল, থাকতে দেয়নি। তার একটা ছোট ছেলে আছে, তার কথা ভেবেই তার মনটা কেমন কেঁদে ওঠে। কতগুলো জমি কিনেছিল, সেই পতির জমি পড়ে রয়েছে। তার মানে যে যতই অপরাধ করুক না কেন, সেই অপরাধীর ভেতরে কিন্তু একটা মন আছে, আর সেই মন একটা মানুষের মন, আর সেই মানুষের মন কিন্তু ভালো থাকতে চায়, সেই মানুষের মন কিন্তু কষ্টে কাঁদে। এখানে যে অপরাধীরা রয়েছে, বিশেষ করে সাধারণ ছোটোখাটো চুরি করে এসেছে পেটের দায়ে, নিজের জমি জায়গা হারিয়ে এসেছে, তারা কিন্তু সত্যি মানুষের মতো বাঁচতে চায়, কিন্তু এখানে তাদেরকে ঢুকিয়ে তাদের উপরে এখানেও অকথ্য অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। অথচ এখানে সেই ধরনের শাস্তি এদের পাওয়ার কথা নয়। এদের এখানে যতটুকু শাস্তি পাওয়ার কথা তার থেকে বেশি শাস্তি পাওয়ার কথা কাদের? ওই যে টাকা জাল করে এসছে যে লোকটা, ওই যে ভেজাল মিশিয়েছে খাবারের সঙ্গে সেই লোকটা, কিংবা ওই যে বিধবাদের টাকা লুট করেছে ব্যাংকের টাকা সেই লোকটা, কিন্তু তারা এখানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। রবীন্দ্রনাথের কথায় এই দুটো শ্রেণীর একটা শ্রেণী হলো দুয়োরানির ছেলে, আর একটা শ্রেণী হলো সুয়োরানির ছেলে। ঠাকুরমার ঝুলির রূপকথার গল্পে দুই রানীর কথা জানা যায়, রাজার দুই রানী, দুয়োরানি আর সুয়োরানি। কি শুনেছো তো? এমন গল্প শুনেছো না শোনোনি? স্যার শুনেছি। রাজার দুই রানী, বড় রানী হচ্ছে রবীন্দ্রনাথের লেখায় দুয়োরানি। তো রাজা আগে তো বড় রানীর সঙ্গে সুখে ছিল, বেশ আনন্দে সুখে খুশিতে দিন কাটছিল। বড় রানীর ছেলেও রয়েছে, রাজপুত্র, কিন্তু রাজাদের যা নিয়ত হয় আর কি। পরে রাজা আর একজনকে বিয়ে করলো, ছোট রানী, খুব সুন্দরী। তো সেই ছোট রানী যিনি হচ্ছে দুয়োরানি। তো এখন রাজার মন দুয়োরানির দিকে, ছোট রানীর দিকে। ছোট রানী খুব সুন্দরী, ছোট রানী কত রকমের মায়া জাদু জানে, রাজাকে টেনে রাখে, মানে রাজার মনকে টেনে রাখে। আর রাজা বড় রানী মানে সুয়োরানির থেকে, দুয়োরানির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এবং এই সুয়োরানির মানে ছোট রানীর প্ররোচনায় পড়ে, ছোট রানীর পাল্লায় পড়ে রাজা কি করলো না, তার দুয়োরানির ছেলেকে বনবাসে পাঠিয়ে দিল, নির্বাসন, মাকে আর ছেলেকে। তারপরে ওই যে গল্পে আছে না, ছোট রানী তো আসলে মায়াবিনী, রাক্ষসী। রাত দুপুরবেলা রাতে যখন ঘুমিয়ে যায় তখন ছোট রানী উঠে মায়াবী রূপ ধারণ করে, রাক্ষসী রূপ ধারণ করে, হাতিশালায় হাতি খায়, ঘোড়াশালায় ঘোড়া খায়, হ্যাঁ এরকম ঘোড়া খাচ্ছে, হাতি খাচ্ছে, সব এক একটা সাবার করছে জীবজন্তু। তারপরে তো আবার রাজপুত্র ফিরে টেরে এলো, ছোট রানীকে হত্যা করলো। ওই যে ছোট রানী মানে রাক্ষসীর প্রাণ যেন কোথায় আছে, টিয়া পাখির মধ্যে না প্রাণ ভোমরার মধ্যে কোথায় যেন আছে, এটা এরকম সুন্দর গল্প আছে না। তাহলে অত দূর আমাদের যেতে হবে না, আমাদের যখন লিখতে হবে তখন ব্যাখ্যা করতে হবে এইভাবেই যে
রূপকথার গল্পে এই যে দুই রানীর ছেলের কথা বলা হয়েছে, বড় রানীর ছেলে মানে দুয়ো রানীর ছেলে, সেই দুয়ো রানীর ছেলে রাজার কৃপা, দয়া, সহানুভূতি, করুণা কিছুই পায়নি, মানে অবহেলা পেয়েছে, বঞ্চনা পেয়েছে, অসম্মান পেয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। তাহলে জেলখানায় থাকা যে সমস্ত কয়েদি ওই পেটের দায়ে এসেছে, ও এখানে এসে অকথ্য অত্যাচার, পেটের দায়ে চুরি করে অপরাধ করে এসেছে, অকথ্য অত্যাচার নির্যাতন সহ্য করছে, অথচ তাদের সেই অকথ্য অত্যাচার নির্যাতন সহ্য করা উচিত নয় বা করার কথা নয়। তাহলে তারা রবীন্দ্রনাথের লেখায় দুয়ো রানীর ছেলে না সুয়ো রানীর ছেলে বলে মনে হয়? তাদেরকে তুলনা করা হবে কাদের সঙ্গে? দুয়ো রানীর ছেলে। আর সুয়ো রানীর ছেলের সঙ্গে তুলনা করা হয়েছে কাদের? ওইসব ধনী, হ্যাঁ, ওই সমস্ত ধনী, উচ্চ বর্ণের, উচ্চশিক্ষিত, যারা হাজার হাজার কোটি কোটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যারা মানুষের টাকা লুট করেছে, কত বিধবার ভাতা লুট করে পথের ভিখারি করে দিয়েছে, তারা এখানে কত যত্নে আছে, কত সুখে আছে, কত স্বাচ্ছন্দ্যে আছে। তাই তারা সেই ছোট রানী, রাজার ছোট রানী মানে সুয়ো রানীর ছেলের সঙ্গেই তুলনীয়। তার মানে সুয়ো রানীর ছেলে মানে আদর যত্নে থাকা এই সমস্ত অপরাধী, এই সমস্ত বড় বড় অপরাধ করে এসছে তারা। আর দুয়ো রানী মানে এই সমস্ত অপরাধী যারা একেবারে অনভিজাত। আর জেলখানার ভিতরে যে ধরনের অত্যাচার চলতো, নৃশংসতা চলতো, কয়েদিদের ওপরে আঘাত হানা হতো, সেই আঘাত, সেই ধরনের অত্যাচারের কিছু নমুনা এখানে দেওয়া হচ্ছে। কীভাবে অত্যাচার করা হতো? বলা হতো যে এখানে অত্যাচার করা হতো যেভাবে, তার মধ্যে একটা আছে ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই, মার ভাত, পায়ে বেড়ি, এই সমস্ত পদ্ধতি। আর তো সারা বছর ধরেই সব অপরাধীদেরকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে রাখা হতো। তার মানে এখানে তারা সবাই নিজেদের কাজ নিজেরা করতো, এমনকি জেলখানার সব কাজই করতো। মানে জুতো সেলাই করা থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ করতে হতো, মানে পরিশ্রম করতে হতো। এদেরকে এখানে তরকারি বাগান করতে হতো, সবজি বাগান করতে হতো। এখানকার যা ভরণ পোষণের ব্যবস্থা তারা নিজেরা এখানে তৈরি করত। তার মানে এটা তো কষ্ট, এই কষ্ট সারা বছর তাদের করতে হতো। তারপরে যদি এখানে কেউ সিস্টেমেটিকভাবে না চলে, কেউ শৃঙ্খলাবদ্ধভাবে না চলে, কেউ যদি ডিসিপ্লিন ভাঙে, তাহলে নানা রকম শাস্তির বিধান। এবং সেই শাস্তি বিধানের মধ্যে আছে ডিগ্রি বন্ধ। ডিগ্রি বন্ধ মানে কি? ছোট একটা কুঠুরি, জেলখানার ছোট অন্ধকারাচ্ছন্ন কুঠুরির মধ্যে তাদেরকে আটকে রেখে দেওয়া হতো, থাক মর ওখানে। মার্কা কাটা, সারা বছর যদি কোনো কয়েদি ভালোভাবে থাকে, ভদ্রভাবে থাকে, সমস্ত নিয়ম ফলো করে, তাহলে তাদের 1 বছরের মধ্যে 3 মাস সাজা মুকুব করে দেওয়া হতো। কিন্তু কেউ যদি কথা না শোনে, গণ্ডগোল করে, বেয়াড়াপনা করে, তাহলে 3 মাস তাদের এই মার্কা মানে 3 মাস যে বরাদ্দ করা হতো সাজা মুকুব করা, এইটাকে মার্কা বলা হতো, সেটা কেটে নেওয়া হতো। আবার কম্বল ধোলাই, কম্বল ধোলাই জানবে? এই কম্বল দিয়ে মুড়ে তারপরে দুম ধাক্কা মার। কম্বল ধোলাই, কম্বল দিয়ে মুড়েই মার সশরীরে, গায়ে দাগ বসবে না, কিন্তু মানে বেধড়ক মার লাগবে ভালো। হচ্ছে মার ভাত, সবজি টবজি এটা ওটা দেওয়া হবে না, কোনো রকম টিকে থাকার জন্য মার মানে ফ্যান ভাত দিয়ে দেওয়া হবে, খা। জেলখানার ছোটো কুঠুরির নিচে ছোট একটু ফাঁকা থাকবে, তার নিচ দিয়ে থালা ঢুকিয়ে দেওয়া হবে। ঠান্ডা খাবারের শানকি, পাহাড় তো তাই ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি খাওয়ার। ঠান্ডা খাবারের শানকি এরকমভাবে শুনে দাও। শানকি মানে মাটির পাত্র, থালা। আবার কখনো কখনো কী করা হতো, ওই বদ্ধ কুঠুরির ভেতরে পায়ে বেড়ি পরে চেন শিকল পরিয়ে রেখে দেওয়া হতো। এইভাবে দিনের পর দিন অত্যাচার করা হতো। এখানে একটা অদ্ভুত ধরনের পদ্ধতি আছে। এখানে জেলখানায় যে সমস্ত কয়েদি একটু ক্ষমতা আছে, যারা জেলে আসে যায় এরকমই আর কি, তো তারা একটু এখানে ঢুকে কী করে, দল পাকায়, দল তৈরি করে। এরকম কিছু কিছু সিনেমাতে দেখবে জেলখানার ভেতরে কয়েদিদের মধ্যে দল আছে, সেই দলের আবার পান্ডাও আছে। সেই পান্ডার সঙ্গে আবার মাঝে মাঝে মারামারি লেগে যায়।
আর সেই দলের পান্ডা যে একটু বেশ শক্তিশালী, যে সবাইকে একজোট করতে পারে, তার সবাই সেবা করে, বাধ্য হয়ে থাকে। তো সেই দলের পান্ডাদের মধ্যে জুয়া খেলা টেলা হয়। তো জুয়া খেলা হয়, তার টাকা পয়সা কোথায় পাবে জুয়া খেলার জন্য? তো বলছে টাকা রাখার মজার কল বানিয়েছে। কীভাবে? একটা সীসার বল কি করে, ওই যে তালুর পেছনের দিকে, মানে টাকরা, তালুর পেছনের দিকে টাকরার নিচে চেপে ধরে রেখে দেয় জিভ দিয়ে, একদম নরম যেখানে মাংস আছে। আর সীসা মানে নরম মাংসের সংস্পর্শে আস্তে 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 কী হতে থাকে, বিষক্রিয়া ঘা হতে থাকে। ঘা হয়ে 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 ওখানে একটা গর্ত হয়ে যায়, গর্ত হয়ে সীসার বলটা ঢুকে যায়। অনেক দিন ওইভাবে রেখে দেয়, তারপরে সীসার বলটা ফেলে দিল, কী হবে? ওই গর্তটা ওই ঘা হয়ে মাংস পচে টচে তারপরে আস্তে আস্তে শুকাতে থাকবে, তারপরে ওখানটা গর্তই হয়ে থাকবে। তো সোনার যে গিনি, ছোট যে কয়েন সোনার, ওগুলো কি করে ওখানে টাগরার নিচে ওখানে ঢুকিয়ে রেখে দেয়। স্যার টাগরাটা আবার বলবে? টাগরা মানে কিভাবে দেখাই, হাঁ করে উপর দিকে বোঝো, আমাদের যে মুখের ভেতরে ছাদ আছে, মানে তালু, তালুর আরও পেছনের দিকে ওকে টাগরা বলা হয়, টাগরা। ওখানে নরম মাংস থাকে না, ওখানে সীসার বল চেপে ঠেলে রেখে দেয় জিভ দিয়ে, আর ওটা বিষক্রিয়ায় ঘা হয়ে যায়। ঘা হয়ে মাংস পচে টচে গিয়ে শুকিয়ে যায় যখন, ওখানে গর্ত হয়ে থাকে। আর ওখানে সোনার গিনি, ছোট ছোট কয়েন কী করে, সোনার গিনি টিনি ওখানে চেপে ধরে রাখে। কীভাবে থাকবে? মুখের ভেতরে একটা যদি 4 আনা, 4 আনা তো এখন আর খুব একটা দেখা যায় না, 25 পয়সা, তো 4 আনাকে নিয়ে বা 8 আনাকে নিয়ে ওই টাগরায় বা হচ্ছে তালুতে চেপে রেখে বাতাসটাকে টেনে নাও, তাহলে দেখবে যে ওখানে চেপে থেকে যায়। ছোটোবেলা করতাম আমি, খুব গলায় চলে গিয়েছিল একবার কয়েন। আরে দেওয়ালে যখন টিকটিকি পা দিয়ে ওঠে, টিকটিকির পাটা কেন দেওয়ালে আটকে থাকে, বুঝতে পারছো তো কি বলছি? চেপে দিলে বাতাস বেরিয়ে যায় না, স্পঞ্জের মতো। তো ঠিক তেমনি গলায় না, ওই টাগরাতে কয়েন নিয়ে যদি তুমি বাতাসটাকে ভেতর থেকে একটু টেনে নাও, তাহলে জিভের ওই তালুর ওপর দিকে যেমনভাবে কয়েনটা আটকে থাকে, তেমনি ওই যে সীসার বল রেখেছিল, গর্ত হয়ে গেছিলো, ওখানে সোনার গিনটাকে ওইভাবে আটকে রেখে দেয়। তারপরে আবার একটু কাত করে বাতাসটা ঢুকে গেলে আবার ছেড়ে যায়। তো ওইভাবে তারা টাকা রাখার মজার কল করেছিল, যারা এখানে একটু জেলে হোমরা চোমরা আর কি, জুয়া টুয়া খেলে এইভাবে টাকা রাখার কল, তারা নেশাটা সেও করে এখানে। তো যাই হোক, জেলখানার ভেতরের এরকম অদ্ভুত ধরনের জীবনের কথা এখানে তুলে ধরা হয়েছে। আর লেখক শেষ পর্যন্ত একটু আক্ষেপ করেছেন, আফসোস করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, কারণ স্বাধীনতার পরও এখনও পর্যন্ত, মানে ইংরেজরা চলে গেছে, এখনও পর্যন্ত বক্সায় আগে যেমন ইংরেজদের সময় ওই ব্যবস্থা বজায় ছিল, আজও বজায় রয়েছে। দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যারা করেনি, যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি, আজও তাদের স্থান বক্সায় আছে। মানে দেশকে ভালোবেসেছিল, দেশের জন্য যারা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের অনেকেই এখনও বন্দী হয়ে রয়েছে। কখন না, স্বাধীনতার পরেও তাদেরকে মুক্ত করা হয়নি, এটাই লেখকের আক্ষেপ। আজও অনেকে এখানে আছেন, 2 যুগ আগেও যারা এখানে ছিলেন, আছেন বয়োবৃদ্ধ খাঁ সাহেব আর নীরদ চক্রবর্তী, আছেন ভগ্ন স্বাস্থ্য শিবশঙ্কর মিত্র, যার জীবন বাংলার অর্ধ শতাব্দীব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ঘোষণা। সেই সতীশ পাগড়াশিও আসেন, সতীশ পাগড়াশি এখনও আছেন, যিনি প্রায় অর্ধ শতাব্দী মানে 50 বছর ধরে বাংলা তথা ভারতবর্ষের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন। সেই সতীশ পাগড়াশি এখনও পর্যন্ত আটকে রয়েছে। আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্ত বহু প্রতিনিধি, কৃষকের প্রতিনিধি আছে, শ্রমিকের প্রতিনিধি আছে, বঞ্চিত অবহেলিত মানুষের প্রতিনিধিরা আছে, যারা দুরন্ত অজয়ের উদ্বেলিত তীরে দাঁড়িয়ে বন্যার মুখে বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে কৃষি জমি রক্ষা করেছিল কেন? কৃষিকাজ করে ফসল ফলিয়ে সভ্যতার মুখে অন্ন তুলে দিয়ে সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য। অথচ সেও আছে যারা অন্ধকার খনির গর্ভে পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর। তার মানে খনির গর্ভে নেমে যারা খনিজ তুলেছে, কয়লা তুলেছে, যারা আলোকিত করেছে সভ্যতাকে, তারাও এখানে পড়ে রয়েছে অন্ধকারে। যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসে টান করে দিয়েছে, মানে বর্ষার সময়, বন্যার সময় ধানের গাছগুলো নুয়ে পড়ছিল, তারা আবার ধানের গাছগুলোকে বর্ষার ফলকের মতো কী করেছে,
টান করে দিয়েছে, যারা এইভাবে ধানের গাছগুলোকে রক্ষা করেছে তাদের মধ্যে অনেকেই আছে। চিমনির ধুমায়িত মুখে যারা তুলে দিয়েছে আগুনের ভাষা, তার মানে হচ্ছে কলকারখানার শ্রমিক, তারাও এখানে আছে। ভুটানের পাহাড়ের গায়ে তারা বন্দী। বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়। বাংলার মানচিত্রে আছে, কিন্তু এই বাংলার মানচিত্রে থাকা সত্ত্বেও বাংলার থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সেটা বাংলারই নয়, যদিও ভুটান পাহাড়ের গায়ের মধ্যে পড়ে গেছে। ইংরেজের ঘুঘু চড়ানো ভিটে নির্বাসিত হয়ে আছে ভবিষ্যতের আশায় উন্মুখ আমার বাংলা। ইংরেজরা চলে গেছে, ঘুঘু চড়ানো মানে কি? একেবারে নিঃস্ব হয়ে যাওয়া। ঘুঘু চড়ানো মানে হচ্ছে উজাড় হয়ে যাওয়া। তো ইংরেজদের এই ঔপনিবেশে ভারতবর্ষ থেকে ইংরেজরা বিদায় নিয়েছে চিরকালের জন্য। ইংরেজের এই ঘুঘু চড়ানো ভিটেই নির্বাসিত হয়ে রয়েছে কারা? এই যে বন্দি বক্সা শিবিরের মধ্যে বহু বঞ্চিত মানুষ ভবিষ্যতের আশায় উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে কখন তাদেরকে মুক্ত করা হবে। তাহলে লেখক স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রের প্রতিনিধির কাছে এইভাবে উপস্থাপন করেছেন যে তাদের মুক্ত করে দেওয়া হোক। স্বাধীনতা এসে গেছে, অথচ তারা অন্ধকারে এখনও পর্যন্ত ডুবে রয়েছে, অথচ এরা কিন্তু সেই অর্থে কোনো অপরাধ করেনি। যাই হোক, মোটামুটি হলো। একটা সামগ্রিকভাবে আইডিয়া পেলে তো? হ্যাঁ স্যার। এরপরে তো এটাকে লাইন ধরে অডিও করে ব্যাখ্যা করে পাঠিয়ে দেবো, শুনলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি মোটামুটি যা ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি তা যদি মোটামুটি আজকের ঘুমিয়ে না শোনো তাহলে নিশ্চিত তোমরা বুঝে গেছো। আর তারপরে পারলে কালকের পরশুদিন আর একবার ভিডিওটা দেখে নেবে সময় সুযোগ করে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্যামেরা ডিস্টার্ব করে তাহলে ভিডিওটাতে দেখবে আরও ভালো লাগবে। স্যার মথি মানে কি? মথি লিখিত সুসমাচার। মথি ওই যে কি বলবো, মথি মানে হচ্ছে পুরনো দিনের যে ওই লেখালেখি হতো না, অনেকটা পাণ্ডুলিপি মতো, খসড়া মতো, হাতে লেখা যে খসড়া তাকে মথি বলা হয়েছে। সেই হাতে লিখিত যে খসড়া, যেটাতে ওই যে খ্রিস্টানদের বিভিন্ন ধর্মের কথা টথা লেখা থাকতো, তাকে বলা হয়েছে মথি লিখিত সুসমাচার। বিভিন্ন নীতি কথা, বিভিন্ন উপদেশ পরামর্শ বাণী, চুরি করা মহাপাপ ইত্যাদি ইত্যাদি, প্রাচীন যে বিভিন্ন নীতি কথা, মূল্যবোধের কথা। আর মথি মানে হাতে লেখা খসড়াকে মথি বলা হয়। আচ্ছা, আর স্যার সেলাম মানে কি? এই যে আমি ঠকলাম তোমাকে, সেলাম কুরনিস। স্যার এখানে বলতে সেলাম বাজাতে হবে জেলার জমাদার। ওই তো সেলাম বাজাতে হবে, মানে সেলাম বাজাচ্ছি না, সেলাম বাজানো, এই সেলাম ঠোকা, সেলাম দিতে হবে জেলার জমাদারকে। এখানকার যারা কয়েদিরা রয়েছে তারা সেলাম করবে জেলারকে, জমাদারকে, মানে হেড কনস্টেবলকে। আর জেলার তো জানো জেলের প্রধান, তাকে সেলাম বাজাতে মানে সেলাম, এই যে সেলাম দিতে হচ্ছে। বাজানো মানে বাজানো না, এই যে ঠোকা ঠোকা, সাহিত্যের ভাষা। আর সান কি মানে? ওই যে বললাম মাটির তৈরি থালা বিশেষ, মাটির পাত্র থালা, যেটাতে ঠান্ডা খাবার রেখে ওই যে জেলখানা ছোট ছোট কুঠরির নিচে ছোট করে গ্যাপ থাকে, ওই গ্যাপ দিয়ে খাবারগুলো ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়, দরজা খোলা হয় না, পাত্র। কবন্ধের মতো পাহাড় একটা কথা ছিল, কবন্ধ। কবন্ধ মানে জানো? কবন্ধ কবন্ধ হচ্ছে মুন্ডুহীন দেহ। ওই যে কনিষ্কের একটা মূর্তি ছিল না, ছবি মূর্তি, কনিষ্কের মাথা কাটা, গলা কাটা, মাথা নেই, তাকে কবন্ধ বলা হয়। পাহাড়গুলোকে বোঝানো হয়েছে, একটু নিচু নিচু পাহাড়। স্যার আরেকটা লাইন ছিল না, সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে। হ্যাঁ, তো ফাইলে মানে? সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে। ফাইল মানে হচ্ছে ওই কতগুলো একসঙ্গে খাতাকে বোধহয় ফাইল বলা হয়। মানে হচ্ছে তোমার ইয়ার্ড, ইয়ার্ড মানে হচ্ছে তোমার উঠোন টাইপের। ইয়ার্ড মানে উঠোন, মানে ওই জেলখানার যে চত্বরটা, জেলখানার যে ভেতরের অংশ, যেখানে ওই ঘন্টা বাজানোর পরে সব কয়েদিরা এসে জমায়েত হবে, তাকে বলা হচ্ছে ফাইল। কতগুলো খাতা বা ফাইল, খাতা মানে কিন্তু খাতা নয়, খাতা মানে হচ্ছে ওই যে ইয়ার্ডগুলো, ওই ইয়ার্ডগুলোকে বোধহয় একসঙ্গে খাতা বলা হয়, সব মিলিয়ে ওটাকে একটা ফাইল বলা হয়। ফাইল মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত তো তোমার, ধরো যারা
জেলখানায় যে সমস্ত কয়েদিরা রয়েছে কিসের কারণে তাদেরকে কয়েদ করে রাখা হয়েছে তাদের সমস্ত নথিপত্রগুলো ওই ফাইলে লেখা থাকে। কিন্তু এখানে লাইনটা বলো, আমি বলছি লাইনটা বলো, আরেকবার আমার কাছে বইটা আমি বন্ধ করে দিয়েছি, লাইনটা বলো তো, ফাইল খাতার ওই লাইনটা বলো। হ্যাঁ স্যার, বলেছে সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে। হ্যাঁ, তাহলে ফাইলে দাঁড়াতে হবে মানে ইয়ার্ডে, ইয়ার্ড মানে হচ্ছে ওই উঠোন, যে প্রশস্ত জায়গা যেখানে। তারপরে পড়ো। গুনতি হবে, গুনতি মেলার 3 ঘন্টা পড়বে। জেলা বাজাতে হবে, জেলা বাজাতে। ওইটাই ইয়ার্ডগুলো সমন্বয়কে খাতা বলা হয়। খাতা, ইয়ার্ড, ফাইল সব ওই চত্বরটাকে বোঝানো হয়েছে, ওটা জেলের ভাষা আর কি। ঠিক আছে স্যার। আর এটা হচ্ছে টায়রা বলে একটা কথা আছে, টায়রা। ওই তো কপালে পড়ে। হ্যাঁ, এটা তো মেয়েরা জানবেই, টিকলি। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই বাংলার তো স্যার প্রচুর